স্বাগত জানাচ্ছি খাদমগঞ্জ থেকে মতছিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। স্বাধীনতার ৪২ বছরে দেশের উৎপাদন বেড়েছে ৩৯ গুণ। ৩% বদলে এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে দেশের প্রায় ৬০% মানুষ। তবে গ্যাসের মজুদ না বাড়া ও কয়লার উত্তোলন ব্যবহার যথেষ্ট না হয় জ্বালানি খাতের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজ আমাদের আলোচনার বিষয় ৪২ বছরের বিদ্যুৎ খাত। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে জড়িত রয়েছেন সাবেক জ্বালানি উপদেষ্টা ডক্টর ম তামিম এবং জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ যখন যাত্রা শুরু করেছিল তখন উৎপাদন ক্ষমতা ছিল ২০০ মেগাওয়াটেরও কম। সে সময় বিদ্যুতের বার্ষিক উৎপাদন ছিল ৮৮৩ গিগাওয়াট আওয়ার। এখন বার্ষিক উৎপাদন ৩৫,০০০ গিগাওয়াট আওয়ার। যেখানে দেশের একটি গ্রামেও বিদ্যুৎ ছিল না, সেখানে দেশের প্রায় ৫০,০০০ গ্রাম এখন বিদ্যুতে আলোকিত। ১৯৭২ সালে মোট জনসংখ্যা ৩% বিদ্যুতের কভারেজে ছিল। তখন জনসংখ্যা ছিল ৭.৫ কোটি। আজকে ১৫ কোটির উপরে জনসংখ্যা এবং বিদ্যুতের কভারেজ এরিয়া ৫৫ থেকে ৬০ মধ্যে বিভিন্ন হিসাবে বিভিন্নভাবে দেখানো হচ্ছে। সেই অর্থে ৪২ বছরে অনেক এগিয়েছে। সিদ্ধিরগঞ্জ, খুলনা ও কাপ্তাই মাত্র ৩টি বিদ্যুৎ কেন্দ্রের দেশে এখন সরকারি বেসরকারি মিলিয়ে বিদ্যুৎ কেন্দ্র ১২০টি। মোট স্থাপিত ক্ষমতা দাঁড়িয়েছে ১০,২১৩ মেগাওয়াট। দৈনিক গড় উৎপাদন হচ্ছে ৬,০০০ মেগাওয়াট করে। স্বাধীনতা পূর্ব শহর কেন্দ্রিক জেনারেটর নির্ভর সঞ্চালন লাইনের বিদ্যুৎ ব্যবস্থা এখন প্রায় ৭,০০০ কিলোমিটার সার্কিট লাইন ও ২,৮৩,০০০ কিলোমিটার বিতরণ লাইনে দাঁড়িয়েছে। ৪২ বছরে বিদ্যুৎ খাতে অভাবনীয় উন্নতি হলেও জ্বালানি খাতের তেমন কোনো অগ্রগতি হয়নি। বিবিআনা ছাড়া বড় কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত না হওয়ায় মজুদ আশানুরূপ বাড়েনি। ৩,০০০ মিলিয়ন টন কয়লার মজুদ পড়ে আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায়। আজকের আমরা যে বিপদে পড়েছি সেই বিপদের প্রেডিকশন কিন্তু সেখানে উপরে জ্বালানিতে বলা ছিল এবং সেখানে বলা ছিল অল্টারনেট হিসাবে উত্তরবঙ্গে কয়লা উৎপাদন করা এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা। সেই জ্বালানির কথা কোনো সরকারই শুনেনি। আগের বিএনপি রেজিম সময় থেকে এটা নেগলেক্টেড হয়েছে, তারপরে এটা ঠিক করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু খুব স্যাটিসফ্যাক্টরি সলিউশন এখন পর্যন্ত আমরা পাইনি। বিশেষজ্ঞরা বলছেন, আবেগের ঊর্ধ্বে উঠে বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত নিতে না পারলে জ্বালানি খাতে পেছনের পথে হাঁটতে হবে, যার দীর্ঘমেয়াদী প্রভাব বিদ্যুৎ খাতেও পড়বে। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর ম তামিম এবং ডক্টর শামসুল আলম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ডক্টর তামিম, প্রথম প্রশ্ন আপনার কাছে, যে আমরা দেখলাম প্রতিবেদনে 1972 সাল থেকে আজকে আমরা অনেক দূর এগিয়েছি। এখন এই মুহূর্তে আমাদের ইনস্টল ক্যাপাসিটি 10,000 মেগাওয়াটের মতো, যেটা আজ থেকে ৪২ বছর আগে ছিল ২,০০০ মেগাওয়াট। এই যে উন্নতি আপনি নিজে বলছিলেন প্রতিবেদনে, এই উন্নতিটা কি আসলে আশানুরূপ? যা চেয়েছিলাম ততটা হয়েছে? না, আমি বলবো মোটেই আশানুরূপ না। এই কারণে বলছি, আপনারা যদি পার ক্যাপিটা বিদ্যুৎ ব্যবহার দেখেন তাহলে দেখবেন দক্ষিণ এশিয়ায় আমরা একেবারে সর্বনিম্ন এবং পৃথিবীর প্রেক্ষিতে তো আমরা একেবারেই কম। এই মুহূর্তে বোধহয় 200 কিলোওয়াট আওয়ার, সেটা ক্যাপটিভ পাওয়ারকে ধরে করা হচ্ছে। ক্যাপটিভ পাওয়ার বাদ দিলে অ্যাকচুয়ালি আরও কম আসে। তো 200 কিলোওয়াট আওয়ার ব্যবহার, এটা একেবারেই কম। তো একটা দেশের যে জীবনযাত্রার মান, শিল্প এবং অন্যান্য ক্ষেত্রে যে উন্নয়ন, এগুলোর মাপকাঠি কিন্তু শুধু টোটাল বিদ্যুতের উপর দেখলে হবে না, পার ক্যাপিটা ব্যবহারও দেখতে হবে। তো সেই অর্থে আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের আরো অনেক দূর যেতে হবে এই বিদ্যুতের ব্যবহার এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। ধন্যবাদ জনাব তামিম। ডক্টর আলম, আপনার কাছে প্রশ্ন, যে এখনো তাহলে আমরা যদি বলতে পারি 40% মানুষ বিদ্যুতের আওতার বাইরে, সেটা করতে যদি চাই আমরা, আসলে কোন দিকে বেশি নজর দেওয়া উচিত এই মুহূর্তে? আমরা কি করেছি সেটার দিকে আমাদের বেশি নজর দেওয়া দরকার, কি করব সেটার দিকে পরে। আচ্ছা, তো আমরা কি করেছি সেটা যদি আমরা ভাবতে চাই, আজকের যে কথাটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম ফুটেজে তামিম সাহেবের উদ্ধৃতিতে, যে 55% কাভারেজ এরিয়া বিদ্যুৎ পাচ্ছে, অর্থাৎ 45% মানুষ বিদ্যুৎ পাচ্ছে না ডাইরেক্ট। ইনডাইরেক্টলি এনার্জি সুবিধা হয়তো পাচ্ছে, সেটা ভিন্ন কথা। বিদ্যুৎবিহীন আজকের জগতের মানুষ থাকতে পারে, এইটা আফ্রিকা এবং এশিয়ার অনুন্নত দেশ বলে যেদেরকে আমরা চিহ্নিত করেছি, সেটা তাদের জন্য ভাবা যায়, আর কারোর জন্য ভাবা যায় না। তার মানে আমরা অনুন্নত। জ্বালানি সেক্টরে যারা ফোরকাস্টিং করে, যাদের জ্ঞান আমরা ধার করে বলি, আমাদের নিজের জ্ঞান দিয়ে বলি না, তারা বলে যে আফ্রিকায়
এই ধরনের জনসংখ্যা 2030 সাল পর্যন্ত এরকমই থাকবে আফ্রিকা এবং এশিয়ার। তার মানে তার মধ্যে আমরাও পড়ি। আমরা সেই বিবেচনায় যে আমরা আমাদের অবস্থার উন্নতি করতে পারবো, সেটা ওয়ার্ল্ড কমিউনিটিতে এখনও স্বীকৃতি পাইনি। এইটা যদি ধরে আমরা আগাই, তাহলে এবার ফিরে আসি যে আমরা যেটাকে 72 সালের কথা বলা হয়েছে, আজকে আমরা যেটুকু বিদ্যুৎ 39 গুণ বাড়িয়েছি, কিন্তু বিদ্যুতের ব্যবহার এবং জ্বালানির ব্যবহার বিভিন্নভাবে জীবনকে যেভাবে ঘিরে ধরেছে, তাতে আমি যে কথাটা শুরুতেই বলেছিলাম যে বিদ্যুৎবিহীন জীবন হতে পারে, এটা ভাবা যায় না। কিন্তু আমাদের দেশে বিদ্যুৎবিহীন জীবন, আমরা তো সামনে এগোতে চাই, সামনে তো এগোতে চাই, কি করা এখন সামনে আগানোর জন্য যে জায়গাটা আসি, সেটা আমি বলছি যে আগে পিছনে ফিরে তাকাই। আমাদের প্রথম পরিকল্পনা ছিল যে আমাদের অর্থনীতিতে আমদানি ব্যয় কমানো, বিদেশি অর্থ সাশ্রয়ের জন্য আমরা গ্যাসের মনোপলি মানে ইউজ শুরু করেছিলাম। সেইটা শুরু করতে গিয়ে আমরা পরিবহন খাতে গ্যাস ব্যবহার করেছিলাম। আজকে আমরা বলছি যে আমরা জ্বালানি বহুমুখীকরণ করব। সেই জ্বালানি বহুমুখীকরণের পাশাপাশি আমরা জ্বালানি খাত, বিদ্যুৎ খাত সংস্কার করব। আমরা বিনিয়োগ, প্রাইভেট খাতে বিনিয়োগ আনব এবং সরকারি খাতের পাশাপাশি আমরা এই বেসরকারি খাত বা ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য উভয়ের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড করব। এই সমস্ত কথাবার্তা দিয়ে আমরা এই খাতের উন্নয়ন শুরু করেছিলাম। আজকে যদি দেখি যে বেসরকারি ব্যক্তি খাতে আমরা বিদেশি বিনিয়োগ আনতে পারিনি, এইটা স্পষ্ট হয়ে গেছে। অন্তত বিদ্যুৎ খাতে আসেনি, কারণ জ্বালানি সরবরাহ সরকার নিশ্চিত করতে পারেনি এখন পর্যন্ত, প্রাথমিক প্রাইমারি জ্বালানি। এখন ফিরে আসেন, আমরা দেশি বিনিয়োগকারীদের আনছি। দেশি বিনিয়োগকারীদের আনতে যে করেছে কি, পুরা সরকার ব্যবস্থাটাই বেশ এই দেশি বিনিয়োগকারী ব্যবসায়ীদের কবলে চলে গেছে। তাদের স্বার্থ রক্ষা করার জন্য পুরা সেক্টরটা এমনই উদারীকরণ করেছে যে ব্যাংক থেকে আরম্ভ করে পয়সা করি সমস্ত জায়গায় ধার দেনা দিয়ে তাদেরকে দিয়ে ব্যবসা করাতে, যে তাদের মুনাফার বিষয়টি আমরা রেগুলেট করতে পারিনি। একটা রেগুলেটরি কমিশন এনেছি, সেটা কিছু করা যায়নি। এখন এই জায়গাগুলোকে যদি আমরা মেরামত না করে যদি আমরা বলি যে আগামীতে যে 2030 সালে যে এশিয়া এবং আফ্রিকার মানুষ অন্ধকারেই থাকবে, আজকে যে অংশ আছে সে অংশের খুব উন্নতি ঘটবে না, কারণ মানুষের সংখ্যা বাড়বে। ধন্যবাদ ডক্টর আলম, আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর তামিম, বিদ্যুৎ উৎপাদন বিতরণ পুরোটা মূলত এখনো সরকারি নিয়ন্ত্রিত। আপনার কি মনে হয় যে বেসরকারি খাতকে যদি এখানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় বা আস্তে আস্তে ছেড়ে দেওয়া যায়, তাহলে কি এই ব্যবস্থার উন্নতি হতে পারে আপনার বলে মনে হয় আপনার? দেখুন, এখানে দুটো মতধারা আছে, দু ধরনের চিন্তা ভাবনা আছে। আমরা যেটাকে বলি স্টেট মনোপলি, স্টেট মনোপলি আগে সেন্ট্রালি প্ল্যান যে ইকোনমি ছিল, সেই সেন্ট্রাল প্ল্যান ইকোনমি অর্থাৎ সোশ্যালিস্ট ইকোনমিতে স্টেট মনোপলি, ইভেন ওপেন মার্কেট ইকোনমির আর্লি স্টেজে স্টেট মনোপলি গ্রো করে। একটা পর্যায়ে গিয়ে মানে যে কোনো মনোপলি স্কেল অফ ইকোনমিক্স অফ স্কেলের কারণে, যেটা কিনা আমরা অ্যালাউ করি একটা এই খাতের এই জিনিসটাকে বড় হতে, যাতে আমাদের কস্ট কমে আসে। একটা পর্যায়ে গিয়ে আমরা জানি, এটা জাস্ট সিম্পল বেসিক ইকোনমিক্সের যে এটা এত বড় হয়ে যায় যে ব্যুরোক্রেসি এবং ওদের কারণে নানা কারণে ইনএফিসিয়েন্সি ঢুকে যায়, ইনসেন্টিভ থাকে না, যেই জন্য ব্রেকডাউন করে আমরা কম্পিটিটিভ মার্কেটের কথা চিন্তা করি। তো অনেকেই মনে করেন যে না, এটা এমন একটা খাত, এটা আমরা প্রাইভেট সেক্টরে দিতে পারবো না। এখন প্রাইভেট সেক্টরের নজরদারি যদি ঠিক থাকে এবং সত্যিকারে যদি আমরা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট করতে পারি, তাহলে আমি প্রাইভেট সেক্টরের পার্টিসিপেশন এবং এটার বৃদ্ধি কোনো মানে না করার কোনো কারণ দেখি না। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে আইপিপি গুলো 1997 সালে সাইন করেছি আমরা, প্রায় 1300 মেগাওয়াট আমাদের এখন আইপিপির মাধ্যমে আসছে। দে আর দ্য মোস্ট এফিশিয়েন্ট অ্যান্ড লিস্ট এক্সপেন্সিভ পাওয়ার তারা দিচ্ছে। তাহলে আমি কিভাবে বলি যে প্রাইভেট সেক্টর ভালো না? প্রাইভেট সেক্টরকে সঠিক নিয়ম কানুন, সঠিক পলিসি এবং সঠিক রেগুলেশন মনিটরিং এর মধ্যে রাখতে পারলে, এবং সবকিছু তো চুক্তিভিত্তিক হতে হবে। আমরা যদি চুক্তিভিত্তিক জন্য এবং চুক্তি ভঙ্গ করলেই সেটা বাদ করে দিতে হবে, তো এইভাবে যদি আমি চিন্তা করি, তাহলে আমি মনে করি যে ডেফিনেটলি এটা কম্পিটিটিভ হওয়া উচিত এবং অ্যালাউ করা উচিত, এবং স্টেট যেগুলো কোম্পানি আছে তাদেরকেও কম্পিট করা উচিত, কারণ স্টেটগুলো কিন্তু একদম চরম ইনএফিশিয়েন্ট। আপনারা যদি আপনি পাবলিক সেক্টর দেখেন, পাবলিক সেক্টরে যে ইয়েগুলো আছে সেগুলো কিন্তু চরম ইনএফিশিয়েন্ট। তো হাউ ডু উই চেঞ্জ দ্যাট? এটাকে আমরা কিভাবে করব? তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট, আশুগঞ্জকে যেমন ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়েছে, তাদেরকে এখন নিজস্ব তাদের এফিসিয়েন্সি আগের চেয়ে ইমপ্রুভ করেছে, দে আর টেকিং ইন্ডিপেন্ডেন্ট ডিসিশনস। সো এটা যদি আমরা অ্যালাউ করি, দেন পাবলিক প্রাইভেট সব সম ক্ষেত্রে তারা কাজ করতে পারবে। ধন্যবাদ জানাব তামিম। আমাদের সময় হচ্ছে বিরতি যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলো একটি বিরতি যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে। আজ আমরা কথা বলছি 42 বছরের বিদ্যুৎ খাত নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সাবেক জ্বালানি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তামিম এবং জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। ডক্টর শামসুল আলম, ডক্টর তামিম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। ডক্টর আলম, এবার প্রশ্ন আপনার কাছে। আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম যে বিদ্যুৎ খাতকে বেসরকারি খাতের সাথে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা যায় কিনা এবং এটা হলে সুবিধা কি অসুবিধা কি, আপনার মতামত কি? আমার মতামত যেটা সেটা হচ্ছে যে যদি সংস্কারের মূল প্রিন্সিপাল ছিল যে কথাটি তামিম সাহেবের কথা এসছে যে সুষ্ঠু প্রতিযোগিতা বেসরকারি খাত এবং সরকারি খাতের মধ্যে নিশ্চিত করা, আচ্ছা, সেই সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য আমরা রেগুলেটরি কমিশন এনেছি। সেই কমিশন সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করবে। সেখানে দেখা যাচ্ছে যে সেই প্রতিযোগিতা নিশ্চিত করতে যেয়ে প্রাইভেট সেক্টরকে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে এবং সেই সব জায়গাগুলোতে আইনের গলদ বা আইনের ত্রুটির মধ্য দিয়ে বেসরকারি খাতকে সুষ্ঠুভাবে প্রতিযোগিতায় নামানো যায়নি, বরঞ্চ তারা মনোপলি এস্টাবলিশ করে ফেলেছে নিজেদের মধ্যে এক ধরনের, নিজেদের মানে সরকারি বেসরকারি খাতের মধ্যে। উপরন্তু রেগুলেটরি কমিশনকে সেই ধরনের স্বাধীনতা দেওয়া হয়নি এবং প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক নেপথ্যে হোক এই ক্ষমতাটা আপ স্ট্রিমে ইভেন ডাউন স্ট্রিমে সরকার অর্থাৎ মন্ত্রণালয়গুলো বা ব্যুরোক্রেসি অপারেট করছে। আচ্ছা, যদি আপনি আসেন, আমি একটা উদাহরণ এই মুহূর্তে দেব, আমার কাছে আছে, সেটা হচ্ছে দেশকো, একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন কোম্পানির টেকনিক্যাল নো হাউ মিনিমাম বিদ্যুৎ সেক্টরে যদি আমি কম্পেয়ার করি, জেনারেশন, ট্রান্সমিশন এবং আপনার ডিস্ট্রিবিউশনে তাদের অত্যন্ত নো হাউ খুব কম জেনে তাদের চলে। রাইট। এই ডিস্ট্রিবিউশন কোম্পানি 132 কেভি ট্রান্সমিশন লাইন তৈরি করার সিদ্ধান্ত সরকারের কাছ থেকে নিয়ে তারা 132 কেভি ট্রান্সমিশন লাইন তৈরি করে সঞ্চালনটা তাদের জুরিডিকশনে নিয়ে যাচ্ছে এবং সেখানে পিজিসিবির কাছে যাদের ম্যান্ডেট রয়েছে সঞ্চালনের কোম্পানি হিসেবে, তাদের আওতাধীন তাদের এরিয়ায় যেসব সাবস্টেশন বা লাইনগুলো আছে তারা তাদের হাতে ট্রান্সফার করার জন্য তাদেরকে চিঠি দিয়ে যাচ্ছে। এই অভিযোগটা নিষ্পত্তির জন্য পিজিসিবি পিআরসিতে দাখিল করেছে। যেহেতু সেখানে সরকারি সিদ্ধান্ত স্পষ্ট রয়ে গেছে, পিজিসিবি সেটা কমপ্লাই না করে ওখানে গেছে, সরকারের এই সিদ্ধান্তের এগেনস্টে দাঁড়াবার ক্ষমতা বিআরসির নাই। সুতরাং বিআরসি ওটা চেপে বসে আছে। এটা নিয়ে আমরা এখন হইচই করছি। যে কথা আমরা সবসময় বলি যে রেগুলেটরি বডিকেও একটা শক্তিশালী হতে হবে, এটা না হলে তাহলে এই যে পারফেক্ট কম্পিটিশন যে কথাটা বারবার যদি ফেল করে, যেটা অলরেডি ফেল করেছে, পারফেক্ট কম্পিটিশন আমরা আনতে পারিনি। আরও অনেকগুলো উদাহরণ আছে, আমি কালক্ষেপণ করব না, একটা দিয়েই শুরু করলাম। তারপরে ব্যবসায়ীদেরকে চুক্তি অনুযায়ী আমরা কোনো ব্যবসায়ীকে চুক্তি অনুযায়ী পারফর্ম করাতে পারিনি, তাদের চুক্তি বাতিল করাতে পারিনি, তাদের চুক্তি বাতিল করে আমরা জরিমানা আদায় করতে পারিনি, কারণ তারা এতই শক্তিশালী এবং সেখানে মন্ত্রণালয় হাত দিয়েছে। তাহলে এই অবস্থাগুলো যদি আমরা সুষ্ঠু এবং সঠিক এবং সুস্থতা ফিরিয়ে যদি না আনতে পারি, কোনো পরিকল্পনা, কোনো কৌশলী কাজ হবে না। ধন্যবাদ ডক্টর আলম। ডক্টর তামিম, আমাদের বিদ্যুতের অধিকাংশ পুরোটাই তৈরি হয় আসলে গ্যাস থেকে এবং তেল থেকে। বলা হচ্ছে যে আমরা যদি মধ্য আয়ের দেশে পরিণত হতে চাই, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে, সেক্ষেত্রে কয়লা আমরা এখনও অব্যাহত রেখেছি। রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় আমরা কিছুই করতে পারছি না। আসলে কত দ্রুত করা উচিত এখন আমাদের, কি করা উচিত আসলে? এটা তো অনেক আগেই করা উচিত ছিল আমি মনে করি, কারণ আমরা প্রথম থেকেই জানি, আমরা যদি গ্যাসের মজুদটা দেখি 72 সাল থেকে যদি মজুদ দেখা শুরু করি, মোটামুটি আমরা 10 TCF রিজার্ভ রেখে এই পর্যন্ত চলে এসেছি। অর্থাৎ যতটুকু ব্যবহৃত হয়েছে তাতে আবিষ্কারের মাধ্যমে সেটা রিপ্লেসড হয়েছে। আমি যেটা বলবো 99-2000 সালের পর থেকে আর কোনো বড় বিবিএনআর পরে আর কোনো বড় ধরনের আবিষ্কার হয়নি গ্যাস। তার মানে আমরা রিপ্লেস করতে পারিনি, কিন্তু আমাদের ব্যবহার কিন্তু অনেক বেড়ে গেছে। সেই 2000 আগের থেকে তুলনায় আজকে 2013-তে এসে গত 13 বছরে আমরা অনেক বেশি ব্যবহার করছি। আমরা এখন প্রায় 0.8 TCF, মানে যদি গ্রোথ অ্যালাউ করতে পারতাম তাহলে এখন আমরা বছরে 1 TCF গ্যাস ব্যবহার করতে পারতাম। আচ্ছা, হ্যাঁ, সব মিলিয়ে। তো তার একটা বড় অংশ আমরা বিদ্যুতে ব্যবহার করি, 55% গ্যাস আমরা বিদ্যুতে ব্যবহার করি। তো অবভিয়াসলি এই যে একক জ্বালানির উপর নির্ভরশীলতা, এবং গ্যাস তো অফুরন্ত না, একদিন শেষ হবেই। তো এখন যেহেতু আমরা নতুন গ্যাস আবিষ্কার করতে পারিনি, সেই শেষ হওয়ার প্রক্রিয়াটা দ্রুত হয়ে গেছে এবং এখন অলরেডি আমরা জানি শর্টেজে আছি। তো অল্টারনেট কি? অল্টারনেট আমাদের যেগুলো আছে, জ্বালানি বহুমুখীকরণ যেটা উনি বলেছেন, সেটা তো আমাদের আছে এবং সেটা বহুমুখীকরণের দুটো সোর্স আছে, একটি হলো দেশীয়, আরেকটি হলো আমদানিকৃত। আমদানিকৃত আমরা দেখেছি যে তেল ভিত্তিক আমরা দ্রুত
সমাধানের জন্য তেল ভিত্তিক আমদানিতে গেছি এবং তার যে অর্থনৈতিক যে চাপ, ক্ষতিঘাত চাপ যাই হোক না কেন সেটা কিন্তু আমরা ইতিমধ্যে বুঝে গেছি, মানুষও বুঝে গেছে, সরকারও বুঝে গেছে। সরকারের ভর্তুকি দেওয়ার ক্ষমতা কতটুকু আছে, মানুষের ক্রয় ক্ষমতা কতটুকু আছে, তার সম্বন্ধে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। সুতরাং এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি তেল ভিত্তিক বিদ্যুতে আমাদের এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তারপরে বাকি থাকে কয়লা। কয়লার ব্যাপারেও আমরা কিন্তু আমদানিকৃত কয়লায় বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, এখন পর্যন্ত বেশ কিছু কোম্পানিকে অনুমতিও দেওয়া হচ্ছে। আপনার কি মনে হয় যে আমদানিকৃত কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা এটা কি আসলে কোনোভাবেই ভায়াবল? এটা ভায়াবল, অবশ্যই এটা ভায়াবল, কিন্তু এটা যেই প্রাইসে এনারা কোট করেছেন, আমরা পত্রিকা যেগুলো দেখেছি 4 টাকায় 5 টাকায় তারা আমদানিকৃত কয়লা দিয়ে করবেন, সেটা ভায়াবল না। এই প্রজেক্টগুলো একটাও ভায়াবল না। যেটা সত্যিকারে ভায়াবল সেটা রামপালে যেটা বলা হয়েছে 7-8 টাকা পড়তে পারে পার ইউনিট আমদানিকৃত কয়লা দিয়ে, সেটাই মোর ভায়াবল ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল মডেল, যেটা আমরা জানি এবং আমদানিকৃত ইয়েতে। আর একটা হচ্ছে তো আমদানিকৃত কয়লা এখানে বেশ কিছু ব্যারিয়ার আছে। আর হচ্ছে বাকি থাকে আমাদের দেশি কয়লা, যেটা আমরা নোন রিসোর্স আছে, যেটা সেটা নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। এবং দেশি কয়লা থেকে যদি আজকে আমরা উৎপাদন করতে পারি, খনি মুখে যদি উৎপাদন করতে পারি, সেখানে আমরা 4 টাকা থেকে 5 টাকার মধ্যে ডেফিনেটলি পার ইউনিট আমরা উৎপাদন করতে পারবো, যেটা সাশ্রয়ী হবে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। ধন্যবাদ তামিম। ডক্টর আলম, আপনার কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় যে আমরা কত দ্রুত কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া উচিত আমরা যদি পাওয়ার প্ল্যান্ট জন্য? প্রথমে একটা কনফিউশন দূর করে নেওয়া দরকার যে আমরা তো কয়লা উত্তোলন করছি, তো থেমে তো নেই, করছি, তাহলে সমস্যাটা কোথায়? যদি আমরা মনে করি যে ফুলবাড়ি কয়লা খনি উন্নয়ন না করা পর্যন্ত আমরা আর কয়লা উত্তোলন করব না, সেইটা আমি কোনো কারণ দেখি না এইরকম একটা জেদ ধরে বসে থাকার। যদি সেটা নিয়ে ডিসপিউট আমরা মীমাংসা না করতে পারি, আমাদের আরও যেসব কয়লা খনিগুলো আছে সেখান থেকে আমরা যে কোনো সময়ই কয়লা তোলার কোনো ব্যারিয়ার নেই। কিন্তু সেখানে একটা ব্যারিয়ার আছে যে আমি বিনিয়োগটা সরকারি খাতে করব না বেসরকারি খাতে করব, এই সব বিষয়টি স্ট্র্যাটেজি ঠিক করার বিষয়টি আছে। তো সেটা তো সরকার যে কোনো সময় করতে পারে এবং সেটা দেশের সব মানুষ চায়, সরকারও চায়, কিন্তু তারপরেও যে কেন হয় না সেটা বুঝতে পারি না। ধন্যবাদ ডক্টর আলম, ধন্যবাদ ডক্টর তামিম। সময় স্বল্পদিন আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।